আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে বসে যারা এই মুহূর্তে মোহনা টিভি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এসপি হসপিটালের সৌজন্যে সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান থেকে। দর্শক, আমরা নিয়মিত আয়োজনে নানা প্রসঙ্গে কথা বলি, তবে একটি কথা গতকাল বলেছিলাম, আভাস দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে কোনো বিপদ বলে কেউ আসে না। ব্রেন স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, হাত পা অবশ, কথা বলতে পারছেন না, এক দুর্ভাবনার বিষয়। তার প্রতিবিধান আছে, তার পুনর্বাসন আছে। এই প্রসঙ্গে নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ আমরা কথা বলবো। আমাদের সাথে থাকবেন, পরিবার সবাইকে নিয়ে অনুষ্ঠান দেখুন এবং স্ক্রলের নাম্বার রয়েছে, টুকে রাখুন, সংযোগ রাখতে চেষ্টা করবেন। আর কথা যখন বলবেন টিভি সিটের ভ্রমতি কমিয়ে কথা বলতে চেষ্টা করবেন। আমাদের সাথে সম্মানিত আলোচক যিনি এই বিষয়ে বিস্তারিত বলবেন, আপনাদের পরিচিত মুখ, বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এস চক্রবর্তী। ভালো আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? দর্শক, আমরা রবি সোম মঙ্গল পরপর 3 দিন নানা প্রসঙ্গে কথা বলে থাকি। আজকে আমরা প্যারালাইসিস নিয়ে কথা বলে, এটা গতকালকে বলেছিলাম, নিশ্চয় মনে আছে। প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিন আর আমরাও আলোচনা চালিয়ে যাই। এই যে ব্রেন স্ট্রোক পরবর্তী হাত পা অবশ হয়ে গেল, এই প্রসঙ্গে জানতে চাই, এটা কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেকেই জানি যে স্ট্রোক করে, যেটা ব্রেন স্ট্রোক হচ্ছে। আসলে স্ট্রোক দুইটা টাইপের হয়, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা ইস্কেমিয়া। ইস্কেমিয়া হচ্ছে যাদের ব্লকেজ হয়, আমাদের মাথার ভিতরে যে ছোটো ছোটো ভেইন এবং আর্টারি থাকে, এগুলো যখন ব্লক হয়ে যায়, রক্ত সাপ্লাই যখন বন্ধ হয়ে যায়, তখন এখানে একটা নেক্রোসিস হয়, সেখানে রক্তের স্বল্পতা দেখা দেয়, সেখানে অক্সিজেনের স্বল্পতা দেয়। পরবর্তীতে কী হচ্ছে, ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সামান্য কিছু সেল ড্যামেজ হয়, যার ফলে কিন্তু একটা সাইড অবশ হয়ে যায়। যদি লেফট সাইড স্ট্রোক করে রাইট সাইড প্যারালাইসিস হয়, রাইট সাইড স্ট্রোক করলে লেফট সাইড প্যারালাইসিস হচ্ছে। এবং এই প্যারালাইসিসের পরবর্তীতে অনেক আছে দেখে ওষুধে বা ইঞ্জেকশন দিয়ে ভালো করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট যেটা হলো যে মেডিসিনের পাশাপাশি এখানে ফিজিওথেরাপিটা সবচেয়ে বেশি জরুরি, কারণ ফিজিওথেরাপি ছাড়া এই প্যারালাইসিস কিন্তু ভালো হওয়া সম্ভব না। যে মেডিসিনের যে সাপোর্টটা দিচ্ছে সেটা হচ্ছে তার জন্য ফার্দার রক্তক্ষরণ না হয় বা রক্ত ব্লকেজ না হয়, এবং যদি হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেটাকে ঠিক করছে। যদি তার ডায়াবেটিস থাকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু অ্যাকচুয়ালি প্যারালাইসিস যেটা হয়েছে সেটার জন্য ফিজিওথেরাপি অবশ্যই দিতে হবে। তবে যেটা অনেকে আছে ফিজিওথেরাপি মনে করে যে এটা ব্যায়াম করলেই ভালো হয়ে যাবে, এটা কিন্তু একটা ভুল ধারণা। স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীদের যদি প্যাসিভ ব্যায়াম করানো হয়, তাহলে সে চিরতরে পঙ্গু হয়ে যাবে, কারণ এখানে ভুল মুভমেন্ট শিখে ফেলবে। এটাকে আমরা বলছি যে তার ব্রেন স্ট্রোক করার কারণে তার মেমোরি লস, যে তার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল ওই পোর্শনটা সেটা ভুলে যায়, তখন সেটা সফটওয়্যারের মতো সেটাকে ডেভেলপ করতে হয়। সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ বা অ্যাক্টিভ রেজিস্টেড এক্সারসাইজ বা ফিজিওথেরাপি রিএডুকেশন এক্সারসাইজ, যেটাকে আমরা পুনর্বাসনের জন্য রিএডুকেশন এক্সারসাইজ বলি, যেটাকে শেখানো যে কিভাবে মুভমেন্ট করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে হাঁটতে হবে, ব্যালেন্স কিভাবে আনতে হবে, এই জিনিসগুলো তাকে রিএডুকেশন দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা ব্রেন সেলগুলোকে ডেভেলপ করি, মাধ্যমটা হচ্ছে হাত এবং পা। কিন্তু যদি কেউ বাসায় বসে নিজেরাই ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন দিয়ে যদি হাত পায়ের ব্যায়াম করতে থাকে, তাহলে ভালো হচ্ছে পার্মানেন্ট ডিসেবল হয়ে যায়। এই জন্য দেখবেন অনেক স্ট্রোক পেশেন্ট দেখা যায় কিছুদিন পরে হাত এরকম বাঁকা হয়ে গেছে, জীবনে আর সোজা হয় না, টানলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়, হাত দিয়ে আর কোনোদিন কাজ করতে পারবে না। অনেকের পা বাঁকা হয়ে গেছে, পা যদি বাঁকা হয়ে যায় সে কোনোদিন আর হাঁটতে পারবে না, কারণ পা সোজা না করলে তো সে স্টেপ দিতে পারবে না, কারণ এক পায়ে কখনো হাঁটা সম্ভব না। দর্শক, ঘরের প্রধান ব্যক্তি, আপন ব্যক্তি যখন হাত পা অবশ্যই বিছানায় শুয়ে থাকে, হত বিহবল দৃশ্যে তাকিয়ে থাকে, এই দৃশ্য সহ্য করার মতো নয়। কিন্তু আবেগপ্রবণ হয়ে আমরা ছুটোছুটি করি এবং সময়োচিত সিদ্ধান্ত না নিয়ে, সঠিক জায়গা না নিয়ে নিজেরাই শুরু করে দিই, অর্থাৎ মালিশ অথবা কিছু একটা। এই যে বিষয়টা এড়াতেই হবে। আমাদের উদ্দেশ্য জানতে চাই যে এই বিষয়গুলো যখন ঘটে তখন কি করা উচিত প্রাথমিক পর্যায়ে? অ্যাকচুয়ালি যখন স্ট্রোক করে তখনই আসলে অস্থির না হয়ে মাথা ঠান্ডা করে যে কোনো হসপিটালে ভর্তি করতে হবে তাকে ইনিশিয়াল ম্যানেজমেন্টের জন্য। সেটা হতে পারে নিউরোলজি হসপিটাল, জেনারেল মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল, যে কোনো আগে তার এমার্জেন্সি ম্যানেজমেন্টটা করতে হবে। যেটা তার স্ট্রোক যেহেতু হয়ে গিয়েছে তো ওরিড হওয়ার কিছু নাই, ম্যানেজমেন্ট এমার্জেন্সি শেষ হলো, দেন রিহ্যাবিলিটেশন পার্ট আসলো, যে পুনর্বাসন, তাকে আবার সচল করা। তো মেডিসিন দিয়ে তাকে মেডিকেল ফিটনেস আনা হচ্ছে, কিন্তু তাকে ফিজিক্যালি ফিটনেস আনতে গেলে তাকে ফিজিওথেরাপি লাগবে। পরবর্তীতে আমরা যেটা করি যে রিহ্যাবিলিটেশন সেন্টার, যেমন আমাদের এসপি হসপিটাল, যেখানে আমরা পুনর্বাসন করছি। স্ট্রোক পেশেন্ট প্যারালাইসিস হয়ে আমাদের কাছে আসবে, পেশেন্টটা হেঁটে আমাদের এখান থেকে যাবে, এটা আমাদের টার্গেট। কখনো 1 মাস লাগতে পারে, 1.5 মাস লাগতে পারে, 2 মাস পর্যন্ত লাগতে পারে অনেক পেশেন্টের। তবে স্ট্রোক করা থেকে শুরু করে 3 মাসের মধ্যে প্রত্যেকটা পেশেন্টই অলমোস্ট হাঁটতে পারবে। তো একটা স্ট্রোক পেশেন্ট যখন হাঁটতে পারছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ স্ট্রোক পেশেন্ট হাঁটতে পারলেই সে অন্যের গলগ্রহ থাকলো না, সে অন্যের উপর ডিপেন্ডেন্সি কমে গেল, সে
নিজে টয়লেটে যেতে পারছে, নিজে ডাইনিংয়ে যেতে পারছে, টুকটাক মুভমেন্ট করতে পারছে। ইয়াং এজে স্ট্রোক করলে যদি সেগুলো আবার রিকভারি হয়ে সে আবার জব করতে পারবে বা চাকরি করলে চাকরি করতে পারবে, যে কোনো কিছু সে করতে পারে। আমরা যেটা বলছি রিহ্যাবিলিটেট, মানে পুনর্বাসন করা, সে আগে যে কাজটা করতো আমরা সেই কাজে তাকে আবার পুনরায় ফেরত দেওয়ার চেষ্টা করি। তবে কারো প্রত্যাশা থাকা উচিত না যে 3-7 দিন 10 দিনে ভালো হয়ে যাবে, এমনটি নয়, একটু দেরি হবে, রাইট, একটু সময় লাগবে, এত দ্রুত হবে না, এটা মেনে নিতেই হবে। আরেকটা প্রসঙ্গে আসি, যারা শহর থেকে দূরে বসবাস করেন, তাদের 3 মাস 6 মাস হয়ে গেছে, তারা ভাবছেন যে আর তো দেরি হয়ে গেল, যে কোনো লাভ নেই, এই প্রসঙ্গে কি বলবেন আপনি? না, অ্যাকচুয়ালি যেটা আমরা বলি যে 5 বছর পরেও যদি কেউ আসে আমাদের কাছে, 5 বছর সে হাঁটতে পারে না, বিছনাসজ্জা হয়ে আছে, তারপরেও পেশেন্ট হাঁটতে পারবে। তবে 5 বছর আগে আসলে যে রেজাল্ট পেতাম, 5 বছর পর আসলে সেই রেজাল্ট কখনোই আমরা পাবো না। তবে সে যে একদম পাবে না সেটা না, সে অবশ্যই হাঁটতে পারবে যদি তার হাত পায়ের পজিশন ঠিক থাকে। কিন্তু যদি এটা বললাম যে বেঁকে যায় বা নি জয়েন্ট বাঁকা হয়ে গিয়েছে, পা সোজা হচ্ছে না, তো সোজা না হলে সে আর কখনোই হাঁটতে পারবে না। যার কারণে আসলে দেখতে হবে, যদি 5 বছর 10 বছর পরেও আমাদের এখানে রোগী এসে অনেকেই হাঁটতে পারছে, তারা আবার নর্মাল চলাফেরা করতে পারছে। একটি কথা আপনি আগে বলেছেন যে যেই পরিবারে প্যারালাইসিস হয়েছে কেউ, তার সেবা করতে যে ঘরের লোক যেন কোমর ব্যথা শুরু হয়ে গেছে সবার, এই প্রসঙ্গ কেন? না, অ্যাকচুয়ালি যেটা আমি অনেক রোগী এরকম পেয়ে থাকি যে এক বাসায় হয়তো 5 জন ফ্যামিলি মেম্বার আছে, একজন স্ট্রোক থেকে প্যারালাইসিস, বিছানা শোয়া, এখন তাকে বাথরুমে নিতে গেলে তাদেরকে কোলে করে নিতে হচ্ছে। এই যে একজন বয়স্ক লোককে কোলে করে টয়লেটে নেওয়া, টয়লেটে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিশেষ করে যদি পুরুষ মানুষ প্যারালাইসিস হয়, তার ওয়াইফের অবস্থা তো খুবই খারাপ। এবং আমি এরকম অনেক ফ্যামিলিতে পেয়েছি, 5 জন ফ্যামিলি, 5 জনের ব্যাক পেন, কারণ এই যে বাঁকা হয়ে কাজ করতে করতে সবার কোমর ইনজুরি হয়ে গেছে। সো একজন রোগীকে টানতে গিয়ে 5 জন রোগী হয়ে যাচ্ছে, এটা কিন্তু আরও বেশি ক্ষতিকর। কারণ এই একজনের পেছনে যে টাকা খরচ হবে, 5 জনের পেছনে 5 গুণ টাকা খরচ হবে। কারণ এই 5 জন কিন্তু আস্তে আস্তে তারা ডিসেবল হয়ে যাবে যদি তারা আবার সঠিক ট্রিটমেন্ট না করে। আর তাদের যতই চিকিৎসা করা যাক, এই স্ট্রোক পেশেন্ট ভালো না হওয়া পর্যন্ত তারা কেউই কিন্তু মুক্তি পাচ্ছে না সেখান থেকে। এই জন্যই আসলে প্যারালাইসিস রোগী ঘরে রাখলে যেটা সমস্যা, যে সবাই রোগী হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য তাদেরকে যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করে অ্যাটলিস্ট হাঁটানো পর্যন্ত যে নিজেরটা নিজে যেন করতে পারে সেই ব্যবস্থা করা উচিত। প্রাথমিক পর্যায়ে একটা থেরাপি সেন্টার তাকে রাখা উচিত, তবে দেখতে হবে থেরাপি সেন্টার বিজ্ঞানসম্মত কিনা এবং তাদের প্রশিক্ষণ কতটুকু রয়েছে, এটাও রোগীদের পক্ষের লোকজনকে যাচাই করে নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনার মন্তব্য কি? না, অবশ্যই, যেটা আসলে এক্সপার্ট আছে কিনা, কারণ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ যদি না থাকে সেখানে থেরাপি নিলে সে একই অবস্থা হবে, বাসার লোকজন যা করবে এরাও সেই ভুলটাই করবে, অর্থাৎ ফলাফল শূন্য। আমরা একটা ফোনে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কাজী মোশাররফ বলছি নরসিংদী থেকে। জি, কি জানতে চান বলুন। তার আজ থেকে 2 বছর আগে আমি পিছন খেয়ে পড়ে আমার ককপিটটা, কোমরের ককপিটটা ফেটে গেছিল। আচ্ছা, তারপর ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী টিয়ামালিন 75, ক্যালবোডি এবং নিউরোবি একটা 2 মাস খাইছি। তারপর 15 দিন ফিজিওথেরাপি নেওয়া হয়েছিল। আচ্ছা, এখন 15 দিন আগে আবার ভারী কিছু উঠে থেকে আবার ব্যথা পাইছি। আচ্ছা, এখন ওই ট্যাবলেট খাচ্ছি, ব্যথা কমতেছে না। ফিজিওথেরাপি দিচ্ছেন এখন? আমি এখন দিচ্ছি না। 15 দিন দিয়েছে আর দেয়নি। ধন্যবাদ আপনাকে। এটা আসলে যে সামনে ঝুঁকে ভারী জিনিস তুলতে গিয়ে আবার কোমর ইনজুরি হয়েছে, যেটা ডিস্ক প্রলাপস হয়ে আছে, আপনাকে আবার ফিজিওথেরাপি দিতে হবে। এটা ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে। আসলে ওষুধের সাময়িক একটু আরাম লাগবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন না। ফিজিওথেরাপি হচ্ছে পার্মানেন্ট সলিউশন করবে। অনেকের ভুল ধারণা আছে যে ফিজিওথেরাপি শুরু করলে সারা জীবন করতে হয়, এটা একটা ভুল ধারণা। ফিজিওথেরাপি এক্সারসাইজ, অ্যাকচুয়ালি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক্সারসাইজ করেই বাঁচি। এক্সারসাইজ বন্ধ হয়ে যাওয়া মানে মৃত্যু হয়ে যাওয়া, কারণ আমরা যে লাংসের যে ব্যায়াম করছি, মুভমেন্ট করছি, এটাও একটা এক্সারসাইজ। সো ফিজিওথেরাপি এমনই একটা জিনিস যে নিজে করা যায়। সো এটা শিখে নিতে হবে, নিজে যেন করতে পারেন এবং ওটা মেনটেন করে চলতে হবে, কারণ বারবার ইনজুরি হলে একসময় এখান থেকে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা মেনটেন করতে পারে তারা লং টাইম ভালো থাকে, যারা মেনটেন করতে পারে না বারবার ইনজুরি হতে থাকে। ধন্যবাদ আপনাকে। আপনি এসপি হসপিটাল করেছেন, অর্থাৎ স্পেশালাইজড ফিজিওথেরাপি হসপিটাল, এটা আপনারই গড়ে তোলার প্রতিষ্ঠান এবং বেসরকারি পর্যায়ে একটা চমৎকার হাসপাতাল বলা যায়। একটি প্রসঙ্গে আসি, এই যে থেরাপির জন্য আমরা আলোচনা করছি, যাদের ব্রেন স্ট্রোক পরবর্তী হয়েছে, সেখানে শুধু থেরাপি দেন না, তার ব্লাড প্রেশার রয়েছে, ডায়াবেটিস আছে, লিভার কেমন আছে, সবগুলো অ্যাসেসমেন্ট করার ব্যবস্থা আছে? অবশ্যই, যেহেতু এটা একটা পুনর্বাসন হসপিটাল, রিহ্যাবিলিটেশন হসপিটাল, ফিজিওথেরাপি হসপিটাল, সো এখানে একটা স্ট্রোক পেশেন্ট কিন্তু শুধু প্যারালাইসিস হয়ে আসছে না, তার অনেক সমস্যা, তার হাই প্রেশার থাকতে পারে, তার ডায়াবেটিসের প্রবলেম থাকতে পারে, হার্টের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকে, অনেকগুলো মাল্টিপল প্রবলেম থাকে, মাল্টিপল অর্গানের সমস্যা থাকে। এই কারণে আমাদের এখানে জাস্ট এটা একটা গ্রুপ অফ ওয়ার্ক, আমরা একটা টিম ওয়ার্ক করছি। এখানে আমাদের মেডিসিন বিশেষজ্ঞ আছেন, এখানে কার্ডিওলজিস্ট আছে,
আছেন, এখানে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ আছেন, এখানে ডায়াবেটিস বিশেষজ্ঞ আছেন। সমস্ত বিশেষজ্ঞ এখানে আছেন যে রোগীটার যে প্রবলেম সেই সাইটগুলো আমরা তখন টেক কেয়ার করছি এবং সেগুলোকে সলভ করছি যেন সে আর কোথাও কোনো প্রবলেম ফেস না করতে হয়। সো এখানে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট সম্ভব, যে একটা মানুষকে, একটা অসুস্থ মানুষ যখন আসবে তার টোটাল ট্রিটমেন্টটা করে তাকে সুস্থ করাই আমাদের দায়িত্ব। তাহলে বিভিন্ন থেরাপি সেন্টারে যারা যাচ্ছেন, সেটা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হতে পারে, কোমর ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে, একটি অভিযোগ যে রোগী অনেকদিন যাচ্ছেন কোনো উপকার পাচ্ছেন না, এর পেছনে কি যুক্তি রয়েছে? অ্যাকচুয়ালি যেটা ফিজিওথেরাপি সেন্টার আর ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন হসপিটাল দুটো ডিফারেন্ট জিনিস। রিহ্যাবিলিটেশন হসপিটাল মানে এখানে মাল্টিপল সিস্টেম আছে, এখানে সব ব্যবস্থা আছে, কিন্তু ফিজিওথেরাপি সেন্টার শুধু যাচ্ছে থেরাপি দিচ্ছে চলে আসছে, কিন্তু থেরাপির পাশাপাশি আরও কি কি প্রয়োজন আছে সেটা কিন্তু টেক কেয়ার করা হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় তার ডায়াগনোসিস হচ্ছে না, প্রপার ডায়াগনোসিস নাই, যে আসলে কি রোগটা হয়েছে সেটা আইডেন্টিফিকেশন নাই, বা সেখানে কোনো বিশেষজ্ঞ নাই যে জিনিসটা দেখবে। যাচ্ছে হয়তো কোনো প্রফেসর থেরাপি লিখে দিয়েছে, হয়তো শেক দিচ্ছে চলে আসতে, তো শেক দেওয়ার জন্য পয়সা খরচ করে থেরাপিস্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি হচ্ছে আপনাকে কমপ্লিট সলিউশন দিতে হবে, এখানে আপনাকে ডায়াগনোসিস করতে হবে, আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, কতদিন লাগবে পেশেন্টকে বোঝাতে হবে, কারণ পেশেন্টকে আগেই আমাদেরকে একটা হিসাব দিতে হবে যে এই কদিন আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো আগেই যদি আমি তাকে একটা আইডিয়া দিয়ে দিতে পারি তখন সে সেইভাবে কিন্তু সে মোটিভেটেড হয়ে যাবে এবং কমপ্লিট ট্রিটমেন্টটা নিয়ে কমপ্লিট সলিউশন হবে। কিন্তু অন্যান্য সেন্টার, অনেক সেন্টারে যাচ্ছে থেরাপি দিচ্ছে, সপ্তাহে 1 দিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 5 দিন যাচ্ছে, 7 দিন যাচ্ছে, কখনো এক সপ্তাহে 1 দিন যায়, ঘুরে ঘুরে, মানে ইরেগুলার যে চিকিৎসা নিচ্ছে, যার কারণে সে রেজাল্ট পাচ্ছে না। এটা আসলে ট্রিটমেন্ট সিস্টেমটার সমস্যা হচ্ছে। তাহলে জানতে চাই যে একটা রোগী শোয়া আছে, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, তার কবার থেরাপি দরকার হয়? স্ট্রোক প্যারালাইসিস যেটা আমরা বলছি 4 বেলা থেরাপি দিতে, 4 বেলা থেরাপি দিলে সে সর্বোচ্চ ডেভেলপমেন্টটা হবে। যদি আপনি একবার দেন, একবার থেরাপি দিলে 24 ঘন্টা একবার, এই একবার দিলে সে ভুলে যাবে। কিন্তু আমি যদি বারবার তাকে দিই, 2 থেকে 3 ঘন্টা পর পর একটা করে থেরাপি দিতে থাকি, তাহলে সে কিন্তু রি-এডুকেশন, এখানে বলছি রি-এডুকেশন। আপনি একটা বাচ্চাকে একটা কবিতা মুখস্থ করাবেন, আপনি আজকে পড়ালেন, কালকে পড়াবেন, এটা মুখস্থ করতে সময় বেশি লাগবে। আর যদি আপনি সারাদিনে 4 বার 5 বার তাকে পড়ান, দেখবেন একদিনই সে মুখস্থ করে ফেলেছে। ঠিক তেমনি তাই স্ট্রোক পেশেন্টও ঠিক তাই, একে যতবার আপনি থেরাপি দিতে পারবেন তত দ্রুত সে রেসপন্স করবে, তত দ্রুত সে রেজাল্ট পাবে এবং সে শিখে নিবে। যার কারণে আমরা বলছি তাকে বারবার দেওয়া, সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে হবে তাকে। এবং আপনাদেরও প্রত্যাশা, পরিবারের প্রত্যাশা, সে নিজে হাতে একটা কাপ, একটা চামচ দিয়ে কিছু খাক, নিজে হাতে একটু জামার বোতামটা লাগাক, একটু দাঁড়াতে পারুক, এটাই তো মূল প্রত্যাশা। রাইট, এটাই হয় না যদি সময়মত ব্যবস্থা না নেওয়া হয়। ধন্যবাদ দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা রয়েছি। সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। এসপি হসপিটাল সৌজন্য অনুষ্ঠানে দেখছেন, আমরা এক্ষুনি ফিরে আসব, আশা করি আমাদের চমৎকার নির্মাণ শৈলী আর স্বাস্থ্যসম্মত মনোরম পরিবেশে অবস্থিত দেশের একমাত্র সেরা ফিজিওথেরাপি হসপিটাল এসপি হসপিটাল অ্যান্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টার। আমাদের 100% সফলতাই আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে, কারণ আমাদের আছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এবং উন্নত টেকনোলজি। একমাত্র আমরাই আমাদের নিজস্ব পরীক্ষাগারে বিএমডি এবং 3D ওপেন এমআরআই এর মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে ডাক্তারের গবেষণা ও নিজস্ব প্রযুক্তির মাধ্যমে অপারেশনবিহীন মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস, আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, প্যারালাইসিস ও ঘাড়ের ব্যথায় আক্রান্ত রোগীদের পুরোপুরি সুস্থ করে থাকি। রয়েছে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ এবং মমতাময় সেবা। ব্যথা সারাতে ওষুধ বা অপারেশন নয়, চাই সঠিক ফিজিওথেরাপি, এবং এসপি হসপিটালে পারে সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে আপনাকে ব্যথা মুক্ত করতে। তাই ব্যথার রোগ নির্ণয় ও চিকিৎসার নির্ভরযোগ্য নাম এসপি হসপিটাল অ্যান্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টার, আপনার পাশে সব সময়। অনুষ্ঠানে সাথে থাকবেন, ধন্যবাদ দর্শক। আমরা যে আলোচনা করছি এসপি হসপিটাল সৌজন্যে সুস্বাস্থ্য প্রতিদিন, আমাদের সাথে রয়েছেন বাত, ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী। দর্শক, বিরতিতে একটা ফোন পেয়েছিলাম, তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে কোমর ব্যথার কারণে চিকিৎসা করতে গিয়েছিলেন। সেখানে তারা অপারেশনের ব্যবস্থা করেন, তারা অপারেশন করেন, অপারেশন পরবর্তী ইনফেকশন হয়ে যায়। দুঃখজনক বিষয়, যে জন্য ফোনটি করেছেন তিনি ফরিদপুর থেকে, যে এরপরে 2টো পা অবশ হয়ে গেছে, তারা নিয়ে এসছেন দেশে। এখন প্রসঙ্গ, তাদের যে অ্যাডভাইস লেখা আছে থেরাপি, অর্থাৎ কি থেরাপি তিনি বুঝতে পারছেন না, তিনি জানতে চান এখন করণীয় কি।
ডক্টর চক্রবর্তী। ধন্যবাদ আপনার। আসলে যেটা হলো যে ইনফেকশনের জন্য স্পাইনাল কর্ডে হয়তো বা কোনো ইনফেকশন আছে বা স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গিয়েছে, এর কারণে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তবে এখন যেটা ফিজিওথেরাপি তাকে করতে হবে, যদি স্পাইনাল কর্ড কমপ্লিট ছিঁড়ে যায় তাহলে সে কখনোই হাঁটতে পারবে না, কিন্তু আমরা সেটাকে কি করবো, হুইল চেয়ার ট্রেনিংয়ের মাধ্যমে তাকে পুনর্বাসন করবো যেন সে হুইল চেয়ারে চলাফেরা করতে পারে। কারণ যদি বিছানায় শুয়ে থাকে আস্তে আস্তে তার বেড সোর হবে, যে পেছনে বড় বড় ঘা হবে এবং এই ঘা থেকে একসময় তার মৃত্যু হবে বা ক্যান্সার হয়ে যেতে পারে। সো যার কারণে তাকে যত দ্রুত সম্ভব এখন ফিজিওথেরাপির মাধ্যমে, যদি স্পাইনাল কর্ড কমপ্লিট না ছিঁড়ে যায় তাহলে সে আবার হাঁটাচলা করতে পারবে থেরাপির মাধ্যমে। আর যদি ছিঁড়ে গিয়ে থাকে আমরা হুইল চেয়ারে ট্রেনিং দেবো যেন সে হুইল চেয়ারই সবকিছু করতে পারে। তারপরে হতাশার কোনো কারণ নেই। হতাশার কোনো কারণ নেই। ধন্যবাদ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভালো স্যার। আপনার টিভি সেটে ভোল্টেজ কমিয়ে দিন, টিভি সেটে ভোল্টেজ কমিয়ে কথা বলুন। হ্যাঁ, প্রশ্ন করুন। মানে যে আমার একটা ছোট আর কি হাতের সমস্যা, ঠিক আছে, হাতে একটা পোক খাইছিল, এখন ডাক্তারে ব্যান্ডেজ করে দিছে, এখন খালি হাতটা খালি ব্যথা করে টনটনা। এখন এটা কি সমস্যা, এটা কি করুন যায়? দর্শক, একজন অর্থোপেডিক সার্জনকে দেখাবেন, কিন্তু আমাদের আজকের প্রসঙ্গ কোমর এবং হাঁটু ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। আমাদের সময় কম, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা কথা বলি। প্রয়োজনীয় সংলাপগুলো আপনাদেরও জানা দরকার। যে আলোচনাগুলো আমরা করছি, যে আলোচনায় আমরা পেয়েছিলাম যে অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করেছে ইনফেকশনের দুটো পাবস, এমনটি যদি কখনো দেখতে পারি আমরা, তার প্রস্তাব করতে হচ্ছে ক্যাথেটার দিয়ে, পিঠে ঘা হয়েছে, এমন জটিল অবস্থা হতে পারে। তবে আমার মনে হয় যে তার ব্যবস্থাপনা আছে। আপনার মন্তব্য? না, এখানে আছে আমাদের সব ব্যবস্থা। যেটা বললাম, যদি স্পাইনাল কর্ড কমপ্লিট ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ভালো হবে না, যেটা কমপ্লিট প্যারাপ্লেজিয়া। যদি ইনকমপ্লিট থাকে, যেটা ছিঁড়ে নাই, তখন সেটা ইমপ্রুভ হওয়ার চান্স থাকে। তো যেটা হলো তার ক্যাথেটারে প্রস্রাব করছে, তার মানে তার প্রস্রাবের সেন্সেশন নাই, ইউরিন কন্ট্রোল, বাথরুমে তার স্টুল কন্ট্রোল নাই, সেটাও তার ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যার কারণে তাকে যেটা হলো ফিজিওথেরাপি দিতে হবে। অবশ্যই ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন হসপিটালে আমাদের এখানেও সম্ভব ভর্তি করে সেখানে ট্রিটমেন্ট করতে হবে। যদি না ছিঁড়ে গিয়ে থাকে আমরা তাকে আস্তে আস্তে তাকে হয়তো হাঁটাইতে পারবো, যদি ছিঁড়ে গিয়ে থাকে আমরা হুইল চেয়ারের মাধ্যমে তাকে পুনর্বাসন করে দিব। জি, ধন্যবাদ। একটা ফোনে যাই। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি পরামর্শ বলুন? জি, আমার কোমরে ব্যথা, কোমর থেকে ব্যথা আস্তে আস্তে আপনার হাঁটু থেকে পার নিচে, যেমন সকালে ঘুম থেকে উঠলে জি পার নিচে ব্যথা আসে। আচ্ছা আচ্ছা। আর আমি চক্রবর্তী স্যারের প্রোগ্রাম কন্টিনিউ দেখি। হ্যাঁ, উনি যেভাবে বলে দেন, যেভাবে অ্যাডভাইস করেন, আমি অনেকটাই এভাবেই সুস্থ, এবং আমি স্যারের দেখাইতেও চাই। আমি আসবো স্যারের কাছে অবশ্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্যারের পরামর্শটা আসলে আমার অনেক ভালো লাগে। আমি আল্লাহর কাছে দীর্ঘ কামনা করি স্যারের। ধন্যবাদ আপনাকে। এখন স্যারের কাছে আমার একটাই পরামর্শ, সেটা হলো যে কিভাবে একটু ব্যায়াম করলে বা কিভাবে আপনার সাথে দেখা করলে বা পরামর্শ নিলে সুস্থ থাকা যায়। জি, নিশ্চয়ই আমাদের সাথে থাকুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা হলো যে অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন করেছেন, যে উনি আসলে প্রোগ্রাম দেখে অনেকেই ভালো আছে। যে আমরা যেভাবে বলি, অ্যাকচুয়ালি আমরা আসি মানুষকে মানে জানানোর জন্য, এক্সপার্ট করার জন্য এবং তাদেরকে অ্যাওয়ারনেস গ্রো করার জন্য, যে সবাই যেন সতর্ক থাকে। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এটা কিন্তু আসলে আমাদের নিজেদের দোষেই আমরা কোমর ব্যথা, হাঁটু ব্যথা আক্রান্ত হই। দেখবেন যত রোগী আমার রিসার্চে আমি দেখছি, আমি যত পেশেন্ট পেয়েছি আমার হিসাব মধ্যে সবাই কিন্তু কোনো না কোনো ভুলের কারণে কোমর ব্যথার শিকার হচ্ছে। পরবর্তী চিকিৎসাতে যাও কিছু না কিছু ভুল হচ্ছে এবং পেশেন্ট নিজেদের কন্ট্রোল করতে পারে না, যার কারণেই তারা কিন্তু সাফার হয়। যারা নিয়ম মানছে তারা ভালো আছে। রাইট, যারা নিয়ম মানছে তারা ভালো থাকবে। সংযোগ পেয়েছি, কথা বলি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার লুপাস আছে। আমি একজন ওয়ার্কিং লেডি, আমার বয়স 38, জি মুসলিমা নাম আমার। তো আমার লুপাস প্রায় 10 বছর থেকে, এতদিন কোনো প্রবলেম ছিল না। এখন এই মাস 6 থেকে আমার কোমরে ব্যথাটা প্রচন্ড, আর হচ্ছে হাঁটু ফুলে ওঠে, হাত পা ফুলে ওঠে। এখন মানে এটা ট্রিটমেন্ট কি, আর উনি এই ট্রিটমেন্টটা করবে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আপনি কি এমআরআই করেছেন কখনো? না, এমআরআই করিনি আমি কখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা উত্তর দিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা আসলে এই ট্রিটমেন্টই করি। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিস সহ যত রকমের বাত ব্যথা, প্যারালাইসিস বলা হয়, বা মেকানিক্যাল পেন, যেটাই হোক। তো আসলে কোমরে ব্যথাটা হচ্ছে হাঁটু ফুলে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যে দুটা কারণ হতে পারে, যে মেরুদণ্ডে যদি ডিসপ্রলাপস থাকে, এটা নার্ভে গিয়ে চাপ দেয়, সেখান থেকে ব্যাক পেন হচ্ছে, আস্তে আস্তে পায়ের শক্তি কমে যায়, সেখান থেকে আমাদের বডির ওজনটা হাঁটুর মধ্যে আঘাত করে কার্টিলেজ ভেঙে ফেলে, সেখানে ব্লিডিং হয়, হয়ে হাঁটুটা ফুলে যাচ্ছে। তো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ,
যার কারণে আমরা যেটা বলছি যে আগে কোমরটাকে আমাদের দেখতে হবে, কারণ এখানে যে আপনি ডিরেক্ট ট্রিটমেন্ট শুরু করে দিবেন তাতে ভালোর চেয়ে খারাপ হওয়ার পসিবিলিটিস বেশি থাকে। কারণ যদি কোনো প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম থাকে মেরুদণ্ডে, যেমন টিউমার, টিবি বা ইনফেকশন কোনো কিছু থাকে, তাহলে পেশেন্ট কিন্তু সাফার করে, পেশেন্ট ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না। এই কারণে আমরা বলি আগে একটা এমআরআই করে আসেন যে কোমরে কোনো প্যাথোলজি আছে কিনা, সেইটাকে আগে আমরা কনফার্ম করি। যদি প্যাথোলজি না থাকে আমরা নিশ্চিন্তে ট্রিটমেন্ট করব এবং ভালো হয়ে যাওয়ার পর মানে গ্যারান্টি দেবো 99%। তো যে কারণে আমরা বলি একটা এমআরআই করে দেখে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি ডিসপ্রোলাপস হয়ে থাকে এটা থেরাপি দিলে অবশ্যই ভালো হয়ে যাবে। যদি কোনো আদার্স প্রবলেম থাকে সেটাকেও ট্রিটমেন্ট করা সম্ভব যদি আর্লি স্টেজে ধরা পড়ে। তো এটা নিয়ে ওরিড হবার কিছু নয়। এবং আমরা যেটা আপনি প্রশ্ন করছেন আমরা এটা ট্রিটমেন্ট করি কিনা, অবশ্যই করি, আপনি নিশ্চিন্তে আসতে পারেন। ধন্যবাদ আপনাকে। সবার জন্য একই পরামর্শ, সমস্যাটা কোথায় জানতে হবে এবং সেই মোতাবেক থেরাপি। ফিজিওথেরাপি সেন্টার মানে যে আসলেন আর থেরাপি দিলেন এমন বিষয়টা কি আপনারা বলেন? না, আমরা আসলে কখনোই ওটা অ্যাকসেপ্ট করি না যে একটা রোগী আসলো আর থেরাপি শুরু হয়ে গেল, তা না। আমরা প্রথমত আমরা আগে দেখবো যে রোগীর কেন ব্যথা হচ্ছে। রোগীর যদি পরীক্ষা নিরীক্ষা থাকে, অনেকে এমআরআই করা আছে, এমআরআই নিয়ে আসছে কিন্তু জানে না কে আছে। এমআরআই যে করেছেন উনিও তাকে এক্সপ্লেন করে না, তখন আমরা এমআরআইটাকে এক্সপ্লেন করি। আমি যেটা মনে করি পার্সোনালি যে প্রত্যেকটা রোগীকে তারপর রোগ সম্পর্কে এক্সপ্লেন করা উচিত, কারণ পেশেন্ট যদি না জানে যে তার সমস্যাটা কি তাহলে সে কিভাবে কন্ট্রোল করবে। তার কোমরে কি সমস্যা আছে উনি জানেন না, যার কারণে বছরের পর বছর সাফার করছেন। যদি উনি জানতে পারতেন একবারও যে তার কোমর ইনজুরি আছে, সে কখনোই আর সাফার করতেন, এটাকে নিশ্চয়ই সে কন্ট্রোলে নিয়ে আসতে পারতেন। সো এই কারণেই এক্সপ্লেন করতে হবে যে তার আসলে কেন ব্যথাটা হচ্ছে, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়। পানিতে যদি সাঁতার না জানে ডুব দিলে কিন্তু ঝাঁপ দিলে ডুবে যাবে, এই ভয়ে কিন্তু যারা সাঁতার জানে তারা পানিতে ঝাঁপ দেয় না। যারা জানে, যারা যদি না জানতো যে পানিতে ডুবলে মারা যাবে তাহলে কিন্তু সবাই সাঁতার দিত, পানিতে ঝাঁপ দিত। সো আসলে জানতে হবে যে কি কারণে ব্যথাটা হচ্ছে, সেই কারণটা জানতে পারলেই সমাধান করা সম্ভব। রোগীরা একটা প্রস্তুতি রাখে কিন্তু, সেটা হলো আমি এক্সরে করেছি, এক্সরেতে কিছুই নেই, শুধুমাত্র হাড় ক্ষয়, তাহলে এত ব্যথা কেন হবে? কোমরের ব্যথা এক্সরেতে কখনোই আমরা এক্স্যাক্টলি জিনিসটা পাবো না। সো এক্সরে করাটা জাস্ট এটা একটা আই ওয়াশ, যে জাস্ট চিকিৎসা করার সাথে এক্সরে করছে, কিন্তু এক্সরে করে আমি কি চাচ্ছি, মানে যে চিকিৎসা করছেন এক্সরে করছেন উনিও নিজেও বুঝেন না যে উনি কি জানতে চান। তাহলে এক্সরে কেন? কারণ কোমরে যদি ডিসপ্রোলাপস থাকে, এখানে যদি আপনার ডিসপ্রোলাপস থাকে তো কোনোদিন এক্সরেতে আসবে না। সো কেন আমি এক্সরে করব? এক্সরে করে শুধু শুধু সময় নষ্ট করা। দর্শক, কোমর ব্যথা কিন্তু একটা ধাপ, তবে শেষ ধাপ নয়। আমরা আলোচনা রয়েছি, সংযোগ পেয়েছি, কথা বলি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি কানিস ফাতেমা গাজীপুর থেকে বলছিলাম। কি সমস্যা বলুন? জি, আমার আম্মা মানে আমার আম্মার প্রবলেমটা হাঁটু ব্যথা। জি। ওই এক বছর এখন মানে ডান হাতে ব্যথা ছিল, পরে এটা চলে গেছে, কিন্তু ইদানিং আর কি এখন ওই যে পেন কিলার খাওয়ার পরে চলে গেছে, কিন্তু হাঁটু ব্যথাটা এখন আবার শুরু হয়েছে নতুন করে। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত ব্যথা হচ্ছে? এটা 3-4 মাস ধরে ব্যথাটা বেড়ে গেছে। আচ্ছা, কোমরে কোনো ব্যথা আছে ওনার? জি, কোমরে কোনো ব্যথা আছে? কোমরে বা ঘাড়ে? জি জি, কোমরে ব্যথা আছে, মানে হাঁটুতে ব্যথা করলে কোমরে ব্যথাটা চলে আসে, আবার পায়ের নিচে ব্যথা করে। কোথাও ডাক্তার হাঁটতে পারে না, দেখিয়েছেন? শিরশির করে। কোথাও ডাক্তার দেখিয়েছেন? যে এমবিবিএস ডাক্তার দেখানো হয়েছে গাজীপুরে, আচ্ছা, উনি আচ্ছা। এক্সরে করার পর বলছে এটা বাতের ব্যথা থেকে প্রবলেমটা হয়েছে। আচ্ছা, বাতের ব্যথা থেকে। এমআরআই করেন না? পেইনকিলার দিছিল, পেইনকিলার খাওয়ার পরে ব্যথাটা কমে যায়, আচ্ছা। পেইনকিলার বন্ধ করলে আবার ব্যথা শুরু হয়ে যায়, হাঁটতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমরা উত্তরটা মানে দিচ্ছি। খুব ব্যথা। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হলো যে কোমর ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, হাঁটলে পা ঝিমঝিম করে এবং কিছুক্ষণ হাঁটলে ব্যথা বেড়ে যায়। এক্সরে করেছেন, বলছে বাতের সমস্যা থেকে ব্যথাটা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বাত বলে চালা দিলে আমরা হবে না, এটা অ্যাকচুয়ালি ডিসপ্রোলাপস আছে। এই যে শিন করছে, হাঁটলে ব্যথা বেড়ে যায়, এগুলো কিন্তু সব কিন্তু ডিসপ্রোলাপসের সিমটম। ডিসপ্রোলাপস হলে কি হয়, কোমর থেকে ব্যথা পায়ে ছড়া যায়, পায়ের শক্তি কমে যায়, বডির ওজন আঘাত করে হাঁটুতে ব্যথা হচ্ছে এবং কিছুক্ষণ হাঁটলে পা ভার হয়ে যায়, ঝিঝি ধরে যায়, অবশ অবশ লাগে, একটু রেস্ট নিলে আবার ভালো লাগে, রাতে শুয়ে থাকলে সকালে ব্যথা বাড়ে, ঘুম থেকে উঠলে দাঁড়ালে প্রচন্ড ব্যথা বাড়ে, একটু হাঁটলে আবার কমে যাচ্ছে। এগুলো সবই ডিসপ্রোলাপসের সিমটমস। এটা একটা এমআরআই করে দেখা উচিত, দেন ফিজিওথেরাপি দিতে হবে। কারণ ওষুধ খেলে ব্যথা একটু কমছে, ওষুধের অ্যাকশন শেষ আরও বেড়ে যাচ্ছে, কারণ পেইন কিলার কিন্তু পেইন কমায় না, এটা বাড়াবে। এটা সবার জানা উচিত যে পেইন কিলার খেয়ে আমি যত সময় নষ্ট করবো পেইনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো পেইন কিলার সাময়িক, যদি তীব্র পেইন হয় আমরা খেয়ে বলি একটু কমানোর জন্য, দেন দ্রুত ফিজিওথেরাপি হচ্ছে পার্মানেন্ট সলিউশন। ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে রিকভারি করা উচিত। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে একটা এমআরআই করতে হবে এবং একটা ফিজিওথেরাপির ব্যবস্থা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পেয়েছেন। জানতে হবে, আর এমআরআই শেষ একটা বিচার। এক্সরে করেছেন, এটা অন্যায় কিছু হয়নি, তবে এটা প্রথম ধাপ, শেষ ধাপ নয়, এটা মনে রাখতেই হবে।
আমরা শেষ দিকে আসি, যারা কোমর ব্যথা তারা নামাজ পড়তে চান চেয়ারে বসে বসে, তাদেরকে কখনো সুযোগ হবে না জায়নামাজে বসার? না না, অবশ্যই হবে। যেটা যদি ইনজুরি খুব বেশি থাকে, আমরা বলি 2 থেকে 3 মাসের মধ্যে ট্রিটমেন্ট করে সুস্থ অবশ্যই সে নিচে বসে নামাজ পড়তে পারবে। কারণ নামাজের সাথে ব্যথা, বরঞ্চ নামাজ পড়লে ব্যথা ভালো হয়ে যায়, কারণ এটা একটা মেডিসিনের মতো কাজ করছে। তো যেটা বলা হচ্ছে, যদি আপনার হাঁটুতে ব্যথা হয়, আপনি নামাজ পড়তে কষ্ট হলে আপনি কষ্ট করেই নামাজ পড়েন, ব্যথা অটোমেটিক ভালো হয়ে যাবে। যেটা কারণ যে এক্সারসাইজটা হচ্ছে এতে মাসেল স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। সো এই কারণে যারা কোমর ব্যথা আক্রান্ত আছেন, যদি ইনিশিয়াল স্টেজ হয়, আমি বলবো যে অবশ্যই নামাজ স্বাভাবিক পড়তে থাকবেন, বন্ধ করার দরকার নাই। আর যদি বেশি সিভিয়ার হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে দেন, যত দ্রুত সম্ভব তাকে স্বাভাবিক নামাজ পড়তে হবে। কারণ লং টাইম যদি চেয়ারে কেউ নামাজ পড়ে, আস্তে আস্তে নি জয়েন্ট স্টিফ হয়ে যাবে। এবং আমার কাছে অনেক রোগী আছে যারা 5 বছর চেয়ারে নামাজ পড়ে এখন হাঁটা চলে তাদের বন্ধ হয়ে গেছে, কারণ তারা নিচে বসতেই পারে না। 5 বছর আগে বসতে কষ্ট হতো, এখন টোটালি বসা বন্ধ হয়ে গেছে, যেটা আরও খারাপের দিকে চলে গেছে। সো লং টাইম চেয়ারে বসে নামাজ পড়লে এটা আরও খারাপ হয়ে যাবে। এই কারণে যত দ্রুত সম্ভব তাদেরকে আবার জায়নামাজে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা চিকিৎসকের সেভাবে সতর্ক থাকতে হবে। আর একটা কোমরের বেল্ট মাসের পাওয়ারটা কমিয়ে দেয় না বাড়িয়ে দেয়? কোমরের বেল্ট অ্যাকচুয়ালি আমরা যেটা বলি সাময়িক, যেটা ফাটলটাকে জাস্ট ধরে রাখার জন্য সাময়িক হেল্প করে, কিন্তু লং টাইম যদি কোমরের বেল্ট ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাসেল ওয়াস্টিং হয়ে যাবে, আস্তে আস্তে কোমর দুর্বল হয়ে যেতে পারে। এই কারণে লং টাইম কোমরের বেল্ট ব্যবহার করা মোটেও উচিত না। অর্থাৎ দর্শক, ক্ষতির দিকে যাওয়া যাবে না, পরামর্শগুলো মানতে চেষ্টা করুন, জানতে চেষ্টা করুন। ডক্টর চক্রবর্তী, আপনার ঠিকানাটা যদি বলে দেন। আমি এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানে বসি সপ্তাহে 7 দিন, সকাল 9টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। ওখানে আসলে আমাকে পাওয়া যাবে। টেলিফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা যদি কেউ চলে আসে আমরা তাদেরকেও দেখে দিই, কাউকে আমরা ঘুরাই দিই না। ধন্যবাদ। আমি আমার নাম্বারটা বলছি, যদি এমার্জেন্সি প্রয়োজন হয় ফোন করতে পারেন, 0179-355-7825। আমি আরেকবার বলছি, 0179-355-7825। এই নাম্বারটাতে ফোন করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ, আবার দেখা হবে। দর্শক, এই রোগগুলো কারণ জানার মধ্যে আনন্দ আছে, ভালো থাকার মধ্যে আনন্দ আছে, সুখে থাকার মধ্যে আনন্দ আছে। আমাদের প্রত্যাশা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। দর্শক, আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে।